শ্রোতা, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এ কারণে শিশুদের জন্য ওয়াশ আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিশুদের খাবার তৈরি, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, পরিষ্কার পানি দিয়ে শিশুদের গোসল করানো, জীবাণুমুক্ত পরিবেশে শিশুদের বেড়ে ওঠার সুযোগ না দিলে তাদের মানসিক বিকাশ অনেকটাই ব্যাহত হতে পারে। তবে কি কি সেই সমস্যাগুলো? এছাড়া শিশুদের উন্নত ওয়াশ আচরণ নিশ্চিতে গাইবান্ধা জেলা কতটুকু এগিয়ে, সেসব কিছু জানতেই আমরা শুরু করছি বিশেষ আলোচনা অনুষ্ঠান। সাথে রয়েছে কৃষ্ণকমল। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে আছেন মেডিকেল অফিসার ডক্টর মঞ্জুরুল হাসান সৌরভ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, সদর গাইবান্ধা, এবং নিউজ 24 এর গাইবান্ধা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স। প্রিয় অতিথি মহোদয়, আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বিডি রুরাল ওয়াশ ফর HCD প্রকল্প PKSF এর সহযোগিতায়। আমরা চলে যাচ্ছি অতিথি মহোদয়দের কাছে। আমরা শুরুতেই একটু আমাদের ডাক্তার অতিথি মহোদয় আছেন, আপনার কাছে যদি আমরা একটু জানতে চাই, এই যে উন্নত ওয়াশ আচরণ, তো শিশুদের জন্য এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে আপনি যে প্রশ্নটি করলেন, বাচ্চাদের জন্য ওয়াশ আচরণ, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যকর জীবনযাপন একজন মানুষের বেড়ে ওঠাকে সুগম করে এবং তাদের যে শারীরিক গঠন এবং মানসিক গঠন, সেই গঠনকে সুদৃঢ় করে। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ বলছেন, বা আমরা এটা জানি। তো যদি আমরা তাদেরকে স্বাস্থ্যকর পরিবেশে বা স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠার সুযোগ দিই, তাহলে তারাই কিন্তু একটা সময় গিয়ে আমাদের এই দেশের সম্পদে পরিণত হবে। তাদের মেধা, বুদ্ধি, তাদের যে মস্তিষ্কের গঠন বা বেড়ে ওঠা, সেটা অনেক সুন্দর হবে। তো সেক্ষেত্রে নিঃসন্দেহেই ওয়াশ আচরণ খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা এবারে একটু প্রিন্স ভাই, আপনার কাছে একটু আমরা জানতে চাই, গাইবান্ধার আলোকে যদি একটু আমাদেরকে বলেন, শিশুরা যে উন্নত ওয়াশ আচরণ রয়েছে, এ থেকে গাইবান্ধার শিশুরা কি বঞ্চিত হচ্ছে কিনা? আচ্ছা, আমরা যদি দেখি শিশুদের কথা, তো শিশুরা মূলত কোন কোন জায়গাগুলোতে থাকে? তারা দিনের বেশিরভাগ সময় থাকে তাদের বাড়িতে এবং স্কুলে। সো এই দুইটা জায়গাতেই তাদের এই ওয়াশ আচরণটা কতটুকু তারা সুযোগ পায়, এইটাই আমাদের মূল ব্যাপার হয় শিশুদের ক্ষেত্রে। তো আমরা শহর অঞ্চলের বাড়িতে উন্নত ওয়াশ আচরণ বাবা মারা খুবই নজর রাখে, এইটা মেইনটেইন হয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যখন তারা থাকে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই এটা মেইনটেইন হয় না। আমাদের শহর অঞ্চলের যে স্কুলগুলো আছে, এগুলো প্রায় সব স্কুলেই স্যানিটেশনের ব্যবস্থা ভালো, তাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা আছে এবং বাথরুমের ব্যবস্থা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে সেই বাথরুমটা মেইনটেনেন্স করা হয় না, অর্থাৎ বাথরুম পরিষ্কার করা হয় না। সরকার বাথরুম করে দিয়ে গেছে, স্কুলে বাথরুম আছে, কিন্তু সেই বাথরুম পরিষ্কার থাকতেছে না, ব্যবহার হচ্ছে না, ফলে ঠিকভাবে ব্যবহার করতেছে না, বাথরুমে জীবাণু থাকছে। আবার ওয়াশের জন্য ব্যবস্থা আছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে, সেখানে কোনো সাবান নেই। এবং শিশুরা হাত ধুচ্ছে কিনা বাথরুম থেকে বের হয়ে, এটাও কোনো মনিটরিং এর ব্যবস্থা নেই। আর আমরা যদি শহরের বাইরে যাই, গ্রাম অঞ্চলে, আর চরের কথা তো বাদই দিলাম, চরে তো এই ধরনের ব্যবস্থাই নেই, গ্রাম অঞ্চলে গেলে অবস্থা আরো অনেক খারাপ, অনেক খারাপ। যে আমরা যদি এই আপনার কাছে একটু জানতে চাই, যে কথাগুলো আপনি বললেন যে স্কুলে অনেকটাই এই ওয়াশ আচরণ ব্যাহত হচ্ছে বিভিন্ন কারণে, তো আপনি কি কি কারণ বলে মনে করছেন যে এটা কারণগুলো কি, যে যার কারণে ব্যাহত হচ্ছে? আমি সবার প্রথমে মনে করি যে এখানে স্কুলের সচেতনতাটার অভাব রয়েছে। সবার প্রথমে আমি মনে করি আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অভাব আমার মনে হয় না, কারণ শহর অঞ্চলে অন্তত প্রতিটা স্কুলেই ওয়াশের ব্যবস্থা আছে, বাথরুম আছে, হাত ধোয়ার ব্যবস্থা আছে, কিন্তু সচেতনতার অভাবে এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে না ঠিকভাবে। এখন যদি এখানে ছাত্রছাত্রীদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে, শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করা যায়, এবং স্কুল কমিটি এবং শিক্ষকদের মধ্যেও সচেতনতা তৈরির প্রয়োজন আছে। আমি এমনও কিছু স্কুল দেখেছি যেখানে খুব ভালো মানের বাথরুম আছে, কিন্তু সেই বাথরুম তালা দিয়ে রাখা হয়, শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে না। এবং এই কয়েকদিন আগেও একটা স্কুলের কথা আমি শুনলাম যেখানে খুবই ভালো বাথরুম আছে, যা শুধুমাত্র প্রধান শিক্ষক নিজে ব্যবহার করে, আর কাউকে ব্যবহার করতে দেয় না। তো এখন আমাদের তো বাথরুমগুলোর শিক্ষার্থী তারপরে শিক্ষকের অনুপাত অনুযায়ী বাথরুম হয়। এখন একটা বাথরুম যদি একজনই শুধু ব্যবহার করার জন্য আলাদা করে রাখে, তাহলে আমাদের শিশুরা
সেই সুযোগটা পাবে কি করে। তা আমি সবার প্রথমে মনে করতে চাই এখানে আমাদের সচেতনতার অভাব। আর যদি আরেকটা বলতে চাই যে স্কুল থেকে বলতে চাই যে আমাদের এই বাথরুম পরিষ্কার করার খরচ বা সাবানের খরচ, এর জন্য কিন্তু স্কুলে একটা ফান্ড থাকে, স্লিপ ফান্ড, যেখান থেকে তারা এই খরচটা করতে পারে যদি তাদের সচেতনতাটা থাকে। তো আমি একটাই কারণ ধরে নেব যে সচেতনতা বাড়ালেই এই সমস্যাটা সমাধান করা এবং এটা সকলকেই সচেতন হওয়া দরকার এবং সব জায়গায় শিশুদেরকেও করতে হবে, ম্যানেজিং কমিটিকেও করতে হবে, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং শিক্ষকদেরকেও করতে হবে সচেতন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আমাদের মেডিকেল অফিসার ডক্টর মঞ্জুরুল হাসান সৌরভ, আপনার কাছে আমরা একটু জানতে চাই, আমরা প্রিন্স ভাইয়ের কাছে শুনলাম যে অধিকাংশ সময় বাড়িতে এবং স্কুলে শিশুরা অবস্থান করে। তো স্কুলে অবস্থানকালীন সময় বিশেষ করে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত থাকে, কোনো কোনো স্কুল হয়তো অন্য আরও সময় কম থাকে, কিন্তু তারপরেও একটা সময় থাকে। তো এই সময়ের মধ্যে শিশুদের দেহের জন্য পানির প্রয়োজন আছে কিনা? নিঃসন্দেহে আছে। বাচ্চারা তো আসলে খুবই ছোটাছুটি করে, খেলাধুলা করে, সবসময় অ্যাক্টিভ থাকে ফিজিক্যালি। দ্যাটস ওয়াই তাদের শরীর থেকে পানি খরচ বেশি হয়, এবং খরচ বেশি হলে নিঃসন্দেহে সেখানে পানির প্রয়োজনীয়তাটা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, যদি এই পানি যেটি দরকার হয়ে থাকে এটা যদি ব্যাহত হয়, ঠিক সময় পানি শরীরে না পায়, তাহলে কি কি সমস্যা হতে পারে? পানি শূন্যতা দেখা দিতে পারে। জি, অনেকেই প্রেশার মানে বিপি ফল করে অনেকেই অজ্ঞান হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে তাদের যে কনসেন্ট্রেশন, বাচ্চারা যখন স্কুলে যাবে পড়াশোনার যে মনোযোগটা দরকার সেটা ব্যাহত হবে। জি, এবং এমনও হতে পারে যে বাচ্চারা পানি শূন্যতার কারণে শকেও যেতে পারে। আচ্ছা, যেগুলো খুবই ডেঞ্জারাস হেলথ হ্যাজার্ড বা মানুষের জন্য জীবন মরণের একটা সিচুয়েশন আর কি, সেই পর্যায়েও যেতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু প্রিন্স ভাই আপনার কাছে আরো একটু আমরা জানতে চাই, আপনারা তো মাঠে ঘাটে কাজ করে থাকেন যেহেতু, এবং অনেক কথাই আমরা আপনার কাছে শুনলাম। আপনি একটু আগে বলছিলেন যে পায়খানার কথা, সেটি ওয়াশের জন্য, কিন্তু আপনি কি শিশুদের জন্য যে স্বাস্থ্য সুরক্ষা সেটি আসলে সব স্কুলে দেখছেন কিনা? না, সব স্কুলেতে নেই। আমি শুরুতেই বললাম যে আমি শহর অঞ্চলের স্কুলগুলোতে মোটামুটি আছে, গ্রামে কম, এবং চর অঞ্চলে তো একদম নেই, একেবারে নেই বললেই চলে। তাহলে স্যানিটেশন ব্যবস্থাটা চর অঞ্চলে নেই বললেই চলে, শহর অঞ্চলে নেই বললেই চলে, শহরে মোটামুটি অ্যাকসেপ্টেবল লেভেলে আছে, কিন্তু সেটার ব্যবহার নেই। তা এই যে গ্রাম অঞ্চলের কথাগুলো বলছেন আপনি, কোন কোন স্কুলে আছে এবং চর অঞ্চলে একদম নেই, তো এটার কারণ আপনারা কি খুঁজে পাচ্ছেন যে চর অঞ্চলগুলোতে থাকছে না কেন? আচ্ছা, চর অঞ্চলে না থাকার কারণ অ্যাকচুয়ালি এটা আমাদের প্রাকৃতিক কারণ। চর অঞ্চলে দেখা যায় কি আমাদের বেশিরভাগ চরই ভাঙ্গনের মুখে থাকে, তারপরে তাদের বন্যায় সমস্যা থাকে, যে নদী ভাঙ্গনের কারণে চর অঞ্চলের একটা বড় অ্যামাউন্টের স্কুলকে শিফট করতে হয়, বারবার মুভ করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ফলে এই বারবার যখন তারা জায়গা পরিবর্তন করে, সেখানে ওই শুধু তারা একটা সাময়িক স্ট্রাকচার তৈরি করে যেখানে ক্লাস নেওয়া যায়, এইরকম একটা করে, মেঝেও পাকা করে না ম্যাক্সিমাম জায়গায় দেখি আমি, শুধু একটা ছাউনি, একটা ঘর করে টিন দিয়ে, এবং সেটাও পরিবহনযোগ্য। ফলে ওইখানে এইভাবে ভালো স্যানিটেশনের ব্যবস্থা করাটা আমার মনে হয় প্রাকৃতিকভাবে একটু টাফ। এই কারণে চরাঞ্চলের বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়। আর তাছাড়াও চরাঞ্চলে আরেকটা জিনিস, শহর অঞ্চলে কিন্তু আমাদের চোখের সামনে থাকে সবকিছু, ফলে আমাদের চোখে খুব সহজে ধরা পড়ে অসঙ্গতিগুলো। আর চরে আমরা কয়বারই বাজাই, কয়জনেই বাজাই, কয়টা চরে যাই, ফলে ওদের কিন্তু অসঙ্গতিটা আমাদের চোখে ধরাও পড়ে অনেক দেরিতে, এবং দেরিতে ধরা পড়ে, তারপরে হয়তো আমরা এটার ব্যাপারে জানতে চাই, তখন ব্যবস্থা নেওয়া হয়। এইখানে একটু মনিটরিং এর অভাবটা কারণে চরাঞ্চলে আরেকটা সমস্যা হতে পারে, এই স্যানিটেশনের ব্যবস্থাটা নেই। আর আরো একটা জিনিস হচ্ছে কি, চরাঞ্চলে যাদেরকে পোস্টিং দেয়া হয় শিক্ষকদেরকে, তারাও কিন্তু দেখেন এইখান থেকে যারা বেশিরভাগই থাকে অন্য জায়গায়, নৌকায় করে তারা যায়, যেতেই তাদের 2 ঘন্টা লাগে। তারা হয়তো চরের স্কুলগুলোতে, একটা বাস্তব চিত্র, এটা অভিযোগ না, বাস্তব চিত্র আমি যথেষ্ট দেখেছি, তারা কিন্তু সময় মতো স্কুলে পৌঁছতে পারে না, নৌকার জন্য অপেক্ষা করতে হয়, নৌকায় করে যায়। আবার আসার সময়ও ফুল টাইম যদি তারা থেকে আসে, তাহলে শহর পর্যন্ত পৌঁছতেই পারবে না, রাতে তাদের নৌকায় রাত হয়ে যাবে। আবার ঝড়, বৃষ্টি, কুয়াশা, এগুলোর কারণেও তারা, মানে এইসব কারণে চর অঞ্চলের শিক্ষকরাও কিন্তু অতটা ওইভাবে গুরুত্ব দেয় না। আবার চর অঞ্চলে আরো একটা সমস্যা হয় যে কিছু চরের শিক্ষার্থীরা মিলে একটা স্কুলে আসে, শিক্ষার্থীরাও নিয়মিত আসে না।
আবার বিভিন্ন সিজনে যখন কৃষির সিজন থাকে তখন বাবা মার সাথে তারাও কৃষিকাজে ব্যস্ত থাকে, ফলে চরাঞ্চলে এই প্রাথমিক শিক্ষার, আর চরাঞ্চলে তো হাই স্কুল নেই, এই প্রাথমিক শিক্ষার যে শিক্ষার্থীর যে স্কুলগুলো আছে এগুলো শিক্ষার্থীরাও সেভাবে গুরুত্ব দেয় না, টিচাররাও সেইভাবে গুরুত্ব দেয় না, এবং শহরে বসে থেকে যে আমাদের টিও বা এটিও যারা আছে তারাও ওইভাবে মনিটরিং করা তাদের পক্ষেও সম্ভব হয় না। এই কারণেই হয়তো এই সমস্যাটা চরাঞ্চলে সব থেকে বেশি হয়। গ্রামাঞ্চলের যদি একটু কথা বলেন, সেখানে কি সমস্যা মনে হয়? গ্রামাঞ্চলের যে বাথরুমগুলো দেখেছি আমি, ম্যাক্সিমাম স্কুলে দেখি আমি একটা বাথরুম, এবং সেই বাথরুমটা হয় তালা দেয়া থাকে, না হলে বাথরুমটা অপরিচ্ছন্ন, ব্যবহারের উপযোগী নয়। আমি গ্রামাঞ্চলের স্কুলগুলোতে আমি অনেক স্কুলে আমি এই সমস্যাটা দেখেছি যে একটা বা দুইটা বাথরুম, তার মধ্যে একটা বাথরুম টোটালি তালা দেওয়া আর একটা বাথরুম ব্যবহারের উপযোগী নয়, এই ধরনের। এখন এটা হতে পারে গ্রামাঞ্চলের স্কুলের শিক্ষার্থী কম হলে তারা বরাদ্দ কম পায় এই ধরনের কাজগুলোর কারণে, স্লিপের। আবার সেই টাকা দিয়ে তাদেরকে বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, মা সমাবেশ করতে হয়, তারপরে বিভিন্ন সরকারি বাধ্যতামূলক খেলাধুলা করতে হয়, বিভিন্ন দিবস পালন করতে হয়, তারপরে হয়তো স্যানিটেশনের জন্য তাদের অবশিষ্ট কিছু থাকে না। যদি এটার জন্য আলাদা করে বরাদ্দ দেওয়া হতো বা একটু আলাদা প্রেসার দেওয়া হতো যে এত % স্যানিটেশনের জন্য রাখতেই হবে স্লিপের বরাদ্দ থেকে, তাহলে আমার মনে হয় এই জায়গাটা একটা গুরুত্ব পেত। জি, ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু ডক্টর মহোদয়ের কাছে আমরা একটু জানতে চাই যে সঠিক সময়ে উন্নত ওয়াশ আচরণ যদি নিশ্চিত হয় তাহলে শিশুদের মানসিক বিকাশে কতটুকু সহায়তা করতে পারে? নিঃসন্দেহে এটা খুবই শিশুদের পক্ষে, যদি তাদের মানসিক বা শারীরিক গঠন যদি সঠিকভাবে করতে হয়, সেক্ষেত্রে যথাযথ যে ওয়াশ প্রক্রিয়া আছে সেটা যদি অবলম্বন করা হয় তাহলে নিঃসন্দেহে তাদের বিকাশ ভালো হবে, তাদের যে শারীরিক গঠন। তাদের কিন্তু দেখেন, একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় তার কিন্তু প্রথম 5 বছরের মধ্যে 95% মস্তিষ্ক কিন্তু তাদের ডেভেলপড হয়, 95%, এবং বাকি যে 5% থাকে সেটা একদম কৈশোর পর্যন্ত বা 25 পর্যন্ত বা বাকি রেস্ট অফ দ্য লাইফ সেটা বিকশিত হয় বা গঠিত হয়। তাহলে কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, যে সময়কালটার কথা আমরা বলছি, শিশুদের কথা যে আমরা বলছি। অতএব বাচ্চাদের ক্ষেত্রে যদি সবকিছু তাদের যথাযথভাবে গোসল করানো হয়, পরিষ্কার খাবার যদি তাদেরকে খাওয়ানো হয়, যদি পরিচ্ছন্ন পরিধেয় তাদেরকে পরিধান করানো হয়, এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যদি তারা বেড়ে ওঠে, তাহলে তাদের কিন্তু শারীরিক গঠনের পাশাপাশি তাদের কিন্তু ব্রেনের ডেভেলপমেন্টটা ভালো হচ্ছে। আর ব্রেনের ডেভেলপমেন্ট ভালো হলে নিঃসন্দেহে আমরা একটা ভালো জাতি পাবো। এটা খুবই এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি। আমরা যদি আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত তাদের মানে ভালো একটা ডেভেলপমেন্ট, এবং এই সময়টা কিন্তু শিশুরা বাসায় থাকে। 5 বছর পরে হয়তো স্কুলে তারা যাতায়াত শুরু করে। তো এই ক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি রয়েছে, আপনার পরামর্শ কি বলে? এক্ষেত্রে অভিভাবকদের যেটা করণীয় সেটা হচ্ছে বাচ্চাকে বাসায় সময় বেশি দেয়া। তারা আসলে যেমন ছোট বাচ্চারা কিন্তু খুবই চঞ্চল প্রকৃতির হয়, তারা কিন্তু একটা জায়গায় কখনো স্থির থাকে না। সে যে ফ্লোরটাতে বা মেঝেটাতে হামাগুড়ি দিচ্ছে সেটা পরিষ্কার কিনা, তার আশেপাশে যে ঘরের জিনিসপত্র আছে সেগুলো পরিষ্কার কিনা। কারণ তারা কিন্তু যে কোনো কিছু ধরেই প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে মুখে হাত দেয়। শুধু হাত না, ওই তাদের খেলনা, তাদের কোনো একটা কিছু কলম বা কোনো কিছু যা পায় তাই কিন্তু মুখে দেয়। সো তার নাগালের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পরিষ্কার আছে কিনা, পরিচ্ছন্ন আছে কিনা, সেই জিনিসগুলোকে খেয়াল রাখা। তাদের গোসলটা প্রপারলি হচ্ছে কিনা, সময় মতো যেভাবে একজন ছোট বাচ্চাকে গোসল করানো দরকার সেভাবে করানো হচ্ছে কিনা, তাদের একটা নির্দিষ্ট সময় পর পর হাত পরিষ্কার করিয়ে দেওয়া হচ্ছে কিনা বা পা পরিষ্কার করে দেওয়া হচ্ছে কিনা, বা তাদের যে স্যানিটেশনটা, তারা যে পায়খানা প্রস্রাব করছে সেই কাপড়গুলো পরিষ্কার কিনা বা সেগুলো সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে কিনা, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাসায় বাবা মা বা অভিভাবকগণ এই বিষয়গুলোর প্রতি আসলে খেয়াল রাখতে পারেন, এবং খেয়াল রাখলে আমার মনে হয় যে তারা পরিচ্ছন্ন পরিবেশেই বেড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু প্রিন্স ভাই আপনার কাছে একটু জানতে চাই, আপনি বললেন যে চর অঞ্চলে যেহেতু স্যানিটেশনের ব্যবস্থা তেমন নেই, গ্রাম অঞ্চলগুলোতেও একটু সেইভাবেও নেই, হয়তো শহর অঞ্চলগুলোতে রয়েছে, কিন্তু এক্ষেত্রে আপনি একটু বলবেন আপনাদের রিপোর্ট
থেকে বলবেন যে এই যে স্কুলগুলোতে স্যানিটেশন ব্যবস্থা একটু নাজুক অবস্থা বা কোথাও একদম নেই, সেই স্কুলগুলোর শিক্ষার্থীরা ঝরে পড়ার আশঙ্কা থাকে কিনা, বা ঝরে পড়েছে এমন কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? আসলে শিক্ষার্থীরা ঝরে পড়ার এটা এইভাবে আমি কখনো পাইনি যে এই কারণে শিক্ষার্থীরা ঝরে পড়েছে। শিক্ষার্থীরা মানে এই ব্যাপারটাকে, মানে আমি যেটা বলতে চাই যে সচেতনতার এতটাই অভাব, এইটা যে তাদের একটা বেসিক নিড এটাই তো তারা জানে না। শিক্ষার্থীরাও জানে না, তার গার্জিয়ানরাও জানে না যেটা তাদের বেসিক নিড। ফলে তারা একটা বেসিক নিড পাচ্ছে না জন্য সেই স্কুলটাকে তারা ছেড়ে দেবে, এই পর্যন্ত সচেতনতাই তাদের নেই। সো এই কারণে তারা ঝরে পড়ে এমন কোনো নজির আমি দেখিনি। আর আমি ডাক্তার সাহেবের সাথে আরেকটু যোগ করতে চাই, আমরা মানসিক স্বাস্থ্যের কথা বলছি, শুধু মানসিক স্বাস্থ্য না, এই যদি আমাদের এই আচরণগুলো ঠিক না হয় শারীরিক স্বাস্থ্যে ব্যাপক প্রভাব পড়বে। যেমন ইকোলাইয়ের বিস্তার তো এই পানি দিয়েই হয়। তারপরে আমরা যদি বলি যে আপনার যকৃৎ কৃমিতে এই ইয়ার অভাবে স্যানিটেশনের ঠিকভাবে না হলেই তো যকৃৎ কৃমি ছড়ায়। অথবা এখন তো এও বলা হচ্ছে যে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো স্যানিটেশন ঠিকভাবে না হলে এই ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগও ছড়াচ্ছে। আমি কয়েকদিন আগে এই WHO, ইউনিসেফ এদের কিছু রিপোর্ট দেখছিলাম, যেখানে রিপোর্টের সারমর্ম করলে এইরকম দাঁড়ায় যে মধ্যযুগের যে মহামারীগুলো হয়েছিল, সেই মহামারীগুলো সেই সময় স্যানিটেশন ব্যবস্থা প্রপার ছিল না বলেই মহামারীগুলো হয়েছিল। যদি ওই সময় স্যানিটেশন ব্যবস্থা প্রপার থাকতো তাহলে মহামারীগুলো হতো না। তো এই স্যানিটেশন ব্যবস্থা ঠিকভাবে না রাখলে শুধু যে মানসিক স্বাস্থ্য সেটা না, তাদের যে শারীরিক যে বিভিন্ন রোগ ব্যাধি, ইভেন তাদের অ্যানিমিয়া হতে পারে। এই যদি যকৃৎকৃমি বারে রক্ত খেয়ে নেবে, অ্যানিমিয়া হবে। তারপরে তাদের ম্যালনিউট্রিশন তো বলছেই ডাক্তার সাহেব, তারপরে খর্বাকৃতি হয়ে যাওয়া, এই ধরনেরও হতে পারে। মানে সব ধরনেরই ঝুঁকিতে থাকবে, শারীরিক মানসিক সব ধরনের ঝুঁকিতেই থাকবে আমাদের শিশুরা। শ্রোতা শুনছেন শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সাথে রয়েছে কৃষ্ণকমল এবং আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মঞ্জুরুল হাসান সৌরভ এবং নিউজ 24 এর গাইবান্ধা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বিডি রুরাল ওয়াশ ফর HCD প্রকল্প PKSF এর সহযোগিতায়। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। শেষ পর্যায়ে এসে ডাক্তার মহোদয়, আপনার কাছে যদি আমরা একটু জানতে চাই, আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা রয়েছেন, তো তাদের উদ্দেশ্যে আপনি একটু পরামর্শ দিবেন এই উন্নত ওয়াশ সম্পর্কে, এবং এই উন্নত ওয়াশ আসলে একদম সঠিকভাবে মানতে হবে কিনা সে সম্পর্কে যদি একটু আপনি আমাদের পরামর্শ দেন। জি, ধন্যবাদ। প্রিন্স ভাই যথার্থই বলেছেন একটু আগেই যে আসলে আমরা শুধু মানসিক বিকাশের কথা বা ব্রেন ডেভেলপমেন্টের কথা বলি, বা দেখা যায় আমরা শারীরিক যে বিকশিত হওয়া, শারীরিকভাবে যে বিকশিত হওয়া বা দেহের যে অন্যান্য রোগগুলো আছে যেগুলো পানির মাধ্যমে ছড়াতে পারে বা স্যানিটেশন যদি উন্নত না হয় তার মাধ্যমে ছড়াতে পারে। উনি একটা ব্যাকটেরিয়ার কথা বললেন। এরকম আরো শত শত ব্যাকটেরিয়া আছে যেগুলো পানিবাহিত রোগ ছড়ায়। এবং উনি যথার্থই বলেছেন যে ডেঙ্গুর কথা বলেছেন, ম্যালেরিয়া বা অন্যান্য যে মশাবাহিত রোগ আছে বা পতঙ্গবাহী রোগ আছে, সেই রোগগুলোও কিন্তু আসলে আমাদের স্যানিটেশন পুয়ার হওয়ার কারণে কিন্তু ছড়াতে পারে। এবং আমাদের যে অভিভাবকগণ আছেন, আমি তাদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে সব সময় আপনি আপনার সন্তানদেরকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ দিন। আপনার বাড়ির চারপাশ, আপনার যেখানে আপনি বসবাস করছেন, আপনার যে খাবারগুলো আপনারা বাসায় তৈরি করছেন, আপনার কিচেনটা, সেগুলো সবসময় পরিষ্কার রাখুন। দেখবেন যে অনেক শারীরিক রোগ এবং অনেক যে রোগগুলো কিন্তু মানসিক বিকাশ বা আপনার ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা যেমন রাখে, তেমনই কিন্তু সেই রোগগুলো আপনার দৈহিক গঠনের ক্ষেত্রেও কিন্তু বাধার তৈরি করে। সেই রোগগুলো থেকে কিন্তু বেঁচে থাকা সম্ভব শুধুমাত্র প্রপার ওয়াশিং, বা আমরা যদি স্যানিটেশনও বলি সেটাকে, বা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, সেই জিনিসটা যদি আমরা যথাযথভাবে অনুসরণ করি তাহলে অনেক দীর্ঘমেয়াদী বা ক্রনিক যে ডিজিজগুলো আছে সেগুলো থেকেও মুক্তি পাওয়া সম্ভব। আমরা একটু আপনার কাছে জানতে চাই আরেকটু, সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে যে মায়েরা রয়েছেন তাদের সন্তানকে যখন খাওয়ান, তারা কিন্তু আসলে সেভাবে হাত পরিষ্কার বা সেটি করেন মনে হয় না আর কি। যদিও হাত পরিষ্কার করেন, সাবান দিয়ে করেন না, শুধুমাত্র একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নেন। তো তাদের জন্য আপনার একটু পরামর্শ আমরা জানতে চাই। তাদের জন্য গ্রামের মানুষ, এখন আসলে আমাদের গ্রামের মানুষের কিন্তু অনেক বেশি সক্ষমতা আছে। একটা সময় ছিল হয়তোবা
আমাদের সক্ষমতা ছিল না, বিশেষ করে গ্রামের মানুষদের এই সক্ষমতা ছিল না যে তারা হয়তো সাবান কিনে এক্সট্রা ভাবে এটা হাত ধোয়ার জন্য রাখবেন। বাট এখন কিন্তু মানুষের সক্ষমতা আছে, কিন্তু সচেতনতা এখনো আসলে প্রপারলি নেই। এই সচেতনতা না থাকার কারণেই আমাদের শহরের স্কুলগুলোতে স্যানিটেশন ব্যবস্থা ভালো, এই সচেতনতার অভাবের কারণেই আমাদের গ্রামের স্কুলগুলোতে প্রপারলি আমরা সেটাকে ইউটিলাইজ করতে পারছি না। এবং এই সচেতনতার অভাবেই কিন্তু চরাঞ্চলে প্রপারলি সেই স্যানিটেশন ব্যবস্থা গড়ে উঠছে না, যদিও সেখানে প্রাকৃতিকভাবেই আমরা ব্যাকফুটে থাকি। তারপরেও যদি সচেতন হতো, সব জায়গা থেকে যদি সচেতনতা আসে, তাহলে দেখবেন যে এই সমস্যা আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠবো। এবং গ্রামের যারা বসবাস করছেন তাদেরকে একটা কথাই বলবো যে আপনি যে হাতটা সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করছেন না, সেই হাতে কিন্তু আপনার অসংখ্য জীবাণু আছে, সেই জীবাণুগুলো আপনার সেই ছোট বাচ্চাটা কিন্তু খেয়ে ফেলছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি তো ছোট থেকেই তাকে খাওয়াই, তার তো কোনো অসুস্থতা হচ্ছে না। হ্যাঁ, এটা আপনার একটা লজিক হতেই পারে, বাট দেখেন আমরা কিন্তু আমাদের টলারেন্স ডেভেলপ করে আমরা ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য যে জীবাণুগুলো আছে, সেই জীবাণুগুলো কিন্তু আমাদের শরীরে যখন যায়, আমাদের শরীর কিন্তু সেটার এগেনস্টে ফাইট করে কিন্তু টিকিয়ে রাখে আমাদেরকে। বাট একটা সময় দেখা গেল সেই জীবাণু আমাদের শরীরের ভিতরে বাসা বাঁধতে বা বংশবিস্তার করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, তখন কিন্তু আমাদের শরীরে যে ন্যাচারাল ইমিউনিটি আছে বা রোগ প্রতিরোধের যে ক্ষমতা আছে, সেটা কিন্তু পেরে উঠবে না। তখন কিন্তু দেখা যাবে যে আসলে আমরা লং টার্মে কিন্তু সাফারার হব। আমরা কিন্তু একটা সময় গিয়ে, যেটা প্রিন্স ভাইও বলেছেন, যে খর্বকায় হতে পারে, যেটা হচ্ছে যে অনেক ধরনের মানুষ মানে ব্রেনের যে রোগগুলো আছে, যেমন আমাদের ব্রেন ডেভেলপমেন্টটা নাও হতে পারে ভালো, আমাদের যে মেধা, আমরা কি চাই আমাদের বাচ্চারা মেধাবী হয়ে গড়ে উঠুক, ইন্টেলিজেন্ট হয়ে গড়ে উঠুক, হ্যাঁ, এটা আমরা সবাই চাই। বাট অ্যাকচুয়ালি কিন্তু তার সেই জিনিসটা কিন্তু বাধাগ্রস্ত হবে দারুণভাবে, তার পড়াশোনায় ক্ষতি হবে একটা সময়। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু সচেতন থেকে খাওয়ার আগে স্যানিটেশন বা পায়খানা প্রস্রাব পরিষ্কার করার পর যদি হাত প্রপারভাবে সাবান দিয়ে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা নিজেদের বাচ্চাদেরকে বাঁচাতে পারি। ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, আপনার কাছেও আমরা একটু সর্বশেষ কথা শুনতে চাই, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনার কিছু বলার থাকে। আচ্ছা, আমি প্রথমে একটু যোগ করতে চাই, স্যানিটেশনের একটা খুব বড় অংশ কিন্তু আমাদের বিশুদ্ধ পানি। এইটা নিয়ে মনে হয় একটু বলার দরকার ছিল, যে বিশুদ্ধ পানি স্যানিটেশনের একটা বড় অংশ। আপনি একটা প্রশ্ন উঠেছিলেন যে যখন তারা স্কুলে থাকে তখন তাদের পানির প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, সৌরভ ভাই উত্তরও দিয়েছেন যে পানির প্রয়োজন আছে, কি কি সমস্যা হতে পারে। এখন স্কুলে শুধু পানি আছে, সেই পানিটা বিশুদ্ধ পানি কিনা। স্কুলে কিন্তু আমাদের বিশুদ্ধ পানিরও ব্যবস্থা করতে হবে। সব জায়গায় স্কুলের পানি বিশুদ্ধ নয়, তো আমাদের স্যানিটেশনের প্রপার করতে গেলে স্কুলে বিশুদ্ধ খাওয়ার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। অবশ্যই সেই ক্ষেত্রে আর্সেনিক মুক্তর ব্যবস্থা অবশ্য মোটামুটি হয়ে গেছে। আর্সেনিক যুক্ত এখন আর পানি কোনো স্কুলে আছে বলে আমি জানি না, ওই সমস্যা নেই। কিন্তু তারপরেও বন্যার সময় বা অন্যান্য সময় স্কুলের পানিটা ঠিক আছে কিনা, বা পানিটা, ওটা অবশ্য আমাদের আর্থিক সক্ষমতায় হবে না যে প্রতিটা স্কুলের পানিটা একটু চেক করে দেখা যে এখানে এই ব্যাকটেরিয়াল লোড কি অবস্থায়, তার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আছে কিনা। এগুলো যদি সম্ভব হয় এগুলো মনে হয় করে দেখা দরকার, যেহেতু শিশুরাই তো আমাদের মূল, তাদেরকে জন্য। আবার অথবা যদি স্কুলগুলোতে ফিল্টারের ব্যবস্থা করা সম্ভব কিনা আমি জানি না, তাদের বাজেট কেমন। যদি সম্ভব হয়, যেমন আমাদের কিন্তু কিন্ডারগার্টেনগুলো যেগুলো, তারা কিন্তু সবাই ফিল্টারের পানি খাওয়ায় শিশুদেরকে। এখন সরকারি স্কুলগুলো যদি এরকম করা সম্ভব হয়, তাহলেও একটা ভালো হয়, আমাদের স্যানিটেশনের একটা বড় অংশই সাপোর্ট হয়ে যায় বিশুদ্ধ পানি। আর এই আমাদের স্যানিটেশনের আরেকটা কিন্তু অংশ, পানি নিষ্কাশনটাও কিন্তু আমাদের স্যানিটেশনের অংশ। অবশ্যই এইটাও, এই ব্যবস্থাগুলোও স্কুলের একটা বৃষ্টি হয়, আমরা অনেক স্কুলেই দেখি আমি, বৃষ্টি হয়, পানি জমে আছে, পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে না, পানি জমে আছে, ওই কাদাতে বাচ্চারা হাঁটাচলা করতেছে, কাদায় খেলতেছে, এতেও কিন্তু বাচ্চাদের স্যানিটেশনের একটা বড় হ্যাজার্ড হয়ে যাচ্ছে। তো এই সবগুলো ব্যাপারই শুধু আমরা মানে হাত ধোয়া আর যদি ওই ক্লিনলিনেসটা দেখলেই আমাদের চলবে না, শুধু আমাদের বাথরুমের ক্লিনলিনেস দেখলেই চলবে না, আমাদের সামগ্রিকভাবে পুরো ক্লিনলিনেসটাই দেখতে হবে আমাদের বাচ্চারা যেন বিশুদ্ধ পানি পায়। ঝড় বৃষ্টি হবেই, বৃষ্টির পরে যেন পানিটা ড্রেনেজটা ঠিকভাবে হতে পারে, যেন বাচ্চারা সেখানে সমস্যায় না পড়ে। সম্ভব হলে তাদেরকে
ফিল্টারের পানি খাওয়ানো সম্ভব যদি হয় খাওয়ানো, অথবা ফিল্টারের পানি না হলেও আমাদের যেন যে চাপকলের পানিটা খাওয়াচ্ছে সেটা যেন নিরাপদ হয়, এটা দেখা যায় এমন জায়গায় চাপকলটা বসানো যে জায়গায় আশেপাশে কোনো পচা কিছু নেই বা ডোবা নালা নেই, এমন জায়গায় চাপকলটা বসানো, এই ধরনের ব্যাপারগুলো দেখা দরকার। আর গ্রামাঞ্চলেও এগুলো করা সম্ভব, তবে আমি যে জিনিসটা মূলত মনে করি এই আমাদের স্যানিটেশন শিশুদের জন্য প্রপারলি স্কুলে করা সম্ভব যদি এটাকে আলাদাভাবে মনিটরিং করা হয়, যদি একটা এজেন্ডা নেওয়া হয় যে আমাদের স্কুলগুলোতে বাচ্চাদের স্যানিটেশন আমরা 100% করব, করা সম্ভব, এই ইনফ্রাস্ট্রাকচারেই করা সম্ভব, এই বাজেটেই করা সম্ভব। শুধু মনিটরিংটা ঠিকভাবে করতে হবে এবং আমাদেরকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আমরা বাচ্চাদের স্যানিটেশনটা ঠিকভাবে করব। আর চরাঞ্চলের কথা বলছি যেটা, এটা 100% করা সম্ভব নয়, এটা প্রাকৃতিক কারণেই আমাদের এটা সম্ভব নয়, কিন্তু শহরে এবং গ্রামাঞ্চলে এটা 100% করা সম্ভব। শুধুমাত্র আমাদেরকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আমরা স্যানিটেশন ঠিকভাবে করব এবং মনিটরিং, এক্সট্রা কোনো ফান্ডেরও দরকার নেই। আমার যা মনে হয় ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট আছে, শুধু মনিটরিংটা করলেই হয়ে যাবে। শ্রোতা, শিশুদের উন্নত ওয়াশ আচরণ বিষয়ে নানান কথা বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আজ আর নয়, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। প্রিয় অতিথি মহোদয়, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেডিও সারাবেলা এবং আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। শ্রোতা বন্ধুরা, আসুন আমরা শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিশ্চিত করি, তাদের সুস্থ জীবন যাপনে সহযোগিতা করি। এই শুভকামনায় আজকের মতো শুভ বিদায়।